গতকাল বিদায় নেবার সময় বলেছিলাম যে আবারও দেখা হয়ে যাবে এবং সময়ের হাত ধরে আজ আবার নতুন করে দেখা হয়ে গেল। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইর আজও আছি তোমাদের সাথে। আমরা শুরুতে আজকেও কিছু তথ্য তোমাদেরকে জানাবো JFR জ্যাকব সম্পর্কে। জ্যাকব ফ্রেডেরিক রাল্ফ জ্যাকব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখা ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় মিত্রবাহিনীর সমর পরিকল্পনা প্রস্তুত এবং তা বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 16 ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ দলিলের খসড়া তৈরি এবং কখন, কোথায় ও কিভাবে তারা আত্মসমর্পণ করবে এইসবই তার তত্ত্বাবধানে ঠিক করা হয়েছিল। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার তাকে 2012 সালে বিশেষ সম্মাননা প্রদান করে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব 2016 সালের 13 জানুয়ারি মৃত্যুবরণ করেন। আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি তাকে। জানা হলো, এবার জানাবো স্টুডিওতে কে আছেন। আজ আমাদের গান শোনাতে, কথা বলতে, কবিতা শোনাতে আছে পুতুল, আমাদের সবার প্রিয় শিল্পী। পাশাপাশি তোমাদের ফোনের অপেক্ষায় রইলাম। পুতুল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, কারণ আজকে তোমার সম্পর্কে যখন বলছিলাম গান, কথার পাশাপাশি কবিতা কেন শুনবো, কি কারণে এটা বললাম সেটা ধীরে ধীরে আমরা বের করে আনবো। আমি একটু সমসাময়িক ব্যস্ততা নিয়ে শুনতে চাই, কি কি করছো এখন? এখনকার পুরো ব্যস্ততা মূলত মঞ্চ, মাঝে মাঝে দেশের বাইরের মঞ্চ, আর সামনে আমাদের মঞ্চের ব্যস্ততা কিছুটা কমবে। মোটামুটি আমরা ধরে নিই যে পয়লা বৈশাখ এবং তার পরবর্তী পর্যন্ত মঞ্চের ব্যস্ততাটা একটু বেশি থাকবে। তার পরবর্তীতে আমার যেটা মানে করতেই হবে, আমার কাজ শুরু করার সময় চলে এসেছে, সেটা হচ্ছে আমার অ্যালবাম নিয়ে কাজ করতে হবে। আপাতত তুমি মঞ্চ নিয়ে পরিপূর্ণভাবে ব্যস্ত। আচ্ছা, অ্যালবামের কথা তো বলছিলে, অ্যালবামের কথাও শুনবো। তার আগে একটু বলি, তুমি সম্প্রতি দেশের বাইরে থেকেও ঘুরে এসেছো। এই প্রশ্নগুলো অনেকবার অনেকভাবে শুনেছো যে সেখানে গিয়ে কেমন লাগে, বাংলা গানকে তারা কেমনভাবে ভালোবাসে, কিংবা বাংলাদেশি শিল্পীরা যখন যায় তারা কতখানি আসলে আন্তরিকভাবে তাদেরকে গ্রহণ করে। তোমার রিসেন্ট অভিজ্ঞতাগুলো একটু শুনি। আমি এনটিভির আয়োজনে গিয়েছিলাম। অস্ট্রেলিয়াতে সম্প্রতি দুটো অনুষ্ঠান করলাম, সিডনিতে এবং মেলবোর্নে। এবারের অনুষ্ঠানটা আমার জন্য মানে অনেক বিশেষ ছিল এই জন্য যে আমি জানতাম যে অনুষ্ঠানের মূল অতিথি শিল্পী আমি, এবং যারা আসছেন অনুষ্ঠানের দর্শক শ্রোতা তারা মূলত আমার জন্য আসছেন। সেটা ভীষণই ভালো লাগার একটা জায়গা। তোমাকে কেন্দ্র করেই হচ্ছে। হ্যাঁ, আমাকে ভীষণ আপ্লুত করেছে এটা। এবং আমি অনুষ্ঠানের দুদিন আগে গিয়ে পৌঁছেছি। আমি যাবার পর থেকে শুনছি যে আমাকে দেখবার জন্য মানুষজন মানে এত কষ্ট করে টিকিট সংগ্রহ করে আসবেন এই অনুষ্ঠানে। আমি যদি গান না গেয়ে যদি মঞ্চে দাঁড়িয়ে কথাও বলি কিছুক্ষণ, তাহলেও তারা খুশি হবেন। ব্যাপারটা আমার কাছে খুব অন্যরকমভাবে ছুঁয়ে গেছে যে তারা বাংলাদেশের শিল্পীদেরকে এতখানি আপন ভাবেন, কিংবা তাদেরকে কাছ থেকে দেখবার জন্য। কারণ প্রবাসে প্রত্যেকে, এবং অস্ট্রেলিয়ার কথা বিশেষভাবে যদি বলি, সেখানে কিন্তু মূলত ভীষণ একটা শিক্ষিত গোষ্ঠী, জনগোষ্ঠী সেখানে আছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় তারা আছেন। তারপরেও সপ্তাহে একটা দিন বের করে অনুষ্ঠান দেখতে চলে আসা, সেটা নিঃসন্দেহে সেটা ভালো লাগার, এবং খানিকটা চাপও হয়তো থাকে, সেটা উতরে যাওয়া যায় তাদের ভালোবাসার কারণে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমাদের দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন, সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছেন যে পুতুল কখন গেয়ে উঠবে। একটা গান শুনি তোমার কাছে। আচ্ছা, আমার অতি সম্প্রতি একটা অ্যালবাম প্রকাশিত হয়েছে, মিশ্র অ্যালবাম। এই অ্যালবামটির থেকে একটা গান গাইছি। গানটা লিখেছেন এবং সুর করেছেন নীলুফা নাসরিন। আমার খুব পছন্দের একটা গান ইদানিং, সে গানটা একটু গাইছি। আমি ভালো নেই জানি না কেন, পারি না তা বলতে। আমি ভালো নেই জানি না কেন, পারি না তা বলতে। ভালোবাসার আগুনে আজ, ভালোবাসার আগুনে তাই একা হবে জ্বলতে।
পুতুল মানে ভীষণ শ্রুতিমধুর, চমৎকার কথা এবং তোমার গায়কী, চমৎকার সুর। একটা লাইন বোধহয় ছিল যে এই ফাগুনে একা পারি না চলতে, খেয়াল করছিলাম। তা আমাদের এই ফাগুন চলছে এখন, এই ফাগুনে তুমি আমি বা আমরা শুধু মানে একা না, আমরা অনেকেই আছে। আরেকজন বন্ধু ফোনে আছে, একটা ফোন নিয়ে। নিশ্চয়ই। কে বলছো? হ্যালো ভাইয়া, আমি জেরিন। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9। ক্লাস 9। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা। তুমি কি জানো যে বুদ্ধির খেলায় কিন্তু কোনো অপশন থাকবে না? ঠিক আছে, দেখা যাক। পুতুলও রেডি। হ্যাঁ। মণি পুষ্পার চেয়ে লম্বা কিন্তু অনির চেয়ে নয়, রিয়া মিতুর চেয়ে লম্বা তবে পুষ্পার চেয়ে নয়, এদের মধ্যে কে বেশি লম্বা? ভালো করে দেখে নাও, স্ক্রিনেও আছে। আমি একটু দেখি, আমি মানে প্যাচ লেগে গেছে, আমি বুঝতে পারছি না। সময় কিন্তু কম। মায়া অনি। কিভাবে বললাম? সঠিক, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। 500 টাকার বই চলে যাবে তোমার কাছে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, এটা বোধহয় পারবে। কি এমন যা শিক্ষকে আছে পণ্ডিতে নাই, কাননে আছে বাগানে নাই? শব্দগুলোর দিকে ভালো করে দেখো। মায়া ক। ক সঠিক। মানে বানান, যেমন শিক্ষকে ক আছে, কাননে ক আছে, পণ্ডিতের বাগানে নেই। ধন্যবাদ। 1000 টাকার বই পৌঁছে যাবে। এবার বলো যে আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? না ভাই, খেলবো না। ঠিক আছে, 1000 টাকার বইয়ের জন্য অভিনন্দন। পুতুল আরেকটা ফোন নেই। কে বলছো? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কে বলছো? নাম বলো। আমার নাম নুসাইবা নাওয়াল। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 6-এ। এবার বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য, ভেরি ডিফিকাল্ট এই বিভাগটা আমার কাছে লাগে আর কি। শোনো, প্রথম প্রশ্ন হচ্ছে, মেজর খালেদ মোশাররফ কত নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন? অপশন বলে দিচ্ছি। ক 2 নং সেক্টর, খ 8 নং সেক্টর, গ 9 নং সেক্টর। ইতিহাসে কেমন দখল তোমার, দেখা যাক। সময় 2 নং সেক্টর। 2 নং সেক্টর, উত্তর সঠিক। ভেরি গুড। 500 টাকার বই তো পেয়ে গেলে, এবার আরো 500 টাকার বইয়ের ব্যবস্থা হয় কিনা দেখা যাক। প্রশ্ন হচ্ছে, লন্ডনে স্যালভেশন আর্মি কত সালে গঠিত হয়? অপশনগুলো শোনো। ক 1864, খ 1865, গ 1866। বলো। 1866। 1866 উত্তর নিলাম, কিন্তু সঠিক নয়, আন্তরিকভাবে দুঃখিত। সঠিক উত্তরটি ছিল খ 1865। পুতুল, যে কাজটা এখন করব সেটা কি জানো? দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছে, আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী পুতুল, এবং তোমাদের ফোন কলের অপেক্ষায় আছি। পুতুল, তোমার হাসি বলে যে ভালো আছো এবং একটা ভালো সময় আমরা কাটাচ্ছি। আর আমি একটু একটা বই সবাইকে দেখাতে চাই, পুতুল কাব্য উপক্রমণিকা। আচ্ছা, বইটা আমাদের পুতুলেরই লেখা, যে কারণে অনুষ্ঠান শুরুতে বলছিলাম যে কবি পুতুল। বইটা সম্পর্কে একটু শুনি। এটা আমার প্রথম কাব্যগ্রন্থ হলেও লেখার সঙ্গে পথ চলা একেবারে যখন থেকে গান নিয়ে চলছি তখন থেকে, অর্থাৎ আমি বিশ্বাস করি গান এবং লেখা দুটোই আমার রক্তে আছে। লেখাটা নিয়ে আত্মপ্রকাশ করা হলো বেশ পরে, কারণ আমি চেয়েছিলাম শিশুতোষ কিছু দিয়ে নয়, বরং বড়দের ভাবনাগুলো নিয়েই আমি আত্মপ্রকাশ করতে চাই। সেই ভাবনা থেকে, হ্যাঁ, এবং এখানে নানাবিধ ভাবনার সমাহার ঘটিয়েছি। এখানে প্রথম অংশে কেবলই কবিতা, দ্বিতীয় অংশে কিছু চিঠি, আর শেষ অংশে কিছু গান, আমার প্রকাশিত এবং অপ্রকাশিত কিছু গান। মোট 120টা লেখা নিয়ে পুতুল কাব্য উপক্রমণিকা প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশনী এবছর বইমেলায়। আচ্ছা, এখানে বেশ কিছু কবিতা এবং অনেক ধরনের লেখাই আছে। এখানে আমাদের আবিদকে নিয়ে একটা লেখাও আছে, সেই কথা শুনবো। তার আগে আমি একটা কবিতা কি শুনতে পারি তোমার কণ্ঠে এখন? নিশ্চয়ই। কোনটা শোনাবে? আমি ভাবছিলাম ফিরে এসো শিরোনামের একটা কবিতা আছে, ফিরে এসো শোনাতে চাই। পথ চলতে চলতে থমকে দাঁড়ালাম, বৈদ্যুতিক খুঁটির গায়ে বহুদিন আগে সাঁটানো আধ ছেঁড়া একটা পোস্টার দেখে। একটা ময়লা কাগজ, সাদা থেকে বাদামি রং হয়ে গেছে বেশ আগেই। দুটো শব্দ লেখা তাতে, ফিরে এসো।
বুকের ভিতর অচিন সুরে বেহালার টান শুনলাম, অসীম হাহাকার সেই সুরে, শূন্যতা আর অনিশ্চয়তার আঁচ। কে ফিরে আসবে? কোথা থেকে ফিরে আসবে? সে কি ফিরে আসবে? সে কি ফিরতে চায়? তার কি ফেরা হবে? মাথার ভিতর প্রশ্নের বৃত্ত চক্রাকারে ঘুরছিল। দুটো প্রশস্ত রাস্তার বিভক্তিকরণ আলোর উপর লাল সংকেতের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, কিন্তু নিষ্পলক আমি তখনও তাকিয়ে বাদামি ওই কাগজের দিকে। সংকেত সবুজ হয়, আবার লাল হয়, লাল হয়, আবার সবুজ হয়। পথের ও প্রান্তে আর যাওয়া হয় না। মনে হতে থাকে মাথার ভিতরে জ্বলছে তখনও লাল বাতির আলো। চাইলেই এই ভাবনা থেকে লাফ মেরে বের হতে পারবো না পরবর্তী সংকেত না মেলা পর্যন্ত। লাল বাতিতে যেমন আটকে যায় এই শহর, জমা হতে থাকে অসহিষ্ণুর শত সহস্র যান, আমার মনেও তেমনি জমা হতে থাকে প্রশ্নের স্তূপ। ঘুরে ফিরেই মনে হয় ফিরে আসার আহ্বান কে জানিয়েছিল? কেন তাকে ফিরে আসতে হবে? ফিরে না এলে কি হবে? ফেরার আহ্বান জানানো মানুষটা কেমন আছে? সে কি আগের ঠিকানায় আছে? ভাবনাগুলো হয়ে যায় পথের ভিক্ষুকটার মাথার অবিশ্বাস্য জটের দলার মতো, যে জটটা দেখলে আমার জট নয়, বরং মনে হয় সবুজ গাছের কালো হয়ে যাওয়া ডাল, অথবা ঘাটে নোঙর করা কাদা লেগে কালো হয়ে যাওয়া মোটা দড়ি। ওটা দুপুর গিয়ে সন্ধ্যার ভিতর মিলিয়ে যায়, ঠায় দাঁড়িয়ে থাকে। ভাবি একদল মানুষের ফিরে আসার আকুতির কথা, আর অন্য একদলের ফেরার আহ্বান প্রত্যাখ্যানের কথা। কবিতা শোনার পরে বিচার করার মতন স্পর্ধা আমি করি না, শুনলাম এবং সবাই শুনলো। পুতুল কেমন লেখে, তার বলা কেমন ছিল, সেটার বিচারের ভার তাদের কাছেই। তবে নিঃসন্দেহে একটা কথা ধরো আমি বলতে চাই যে এই লেখা যেন চলতেই থাকে। আর আমাদের অনুষ্ঠান চলতে চলতে আমরা যে কাজটা করি, ফোন নেই মাঝে মাঝে, ফোন নিয়ে এসে আবিদকে নিয়ে লেখা, সেটা একটু আমরা সেই কথাটা তোমার কাছ থেকে শুনবো। কে আছো ফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনছি। কে? ভাইয়া আমি সুষময়। সুষময়, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7। ক্লাস 7। বলেন উত্তর কোন বিভাগ থেকে দেবেন? কোনটা নেব বিভাগ? খেলার মাঠ। খেলার মাঠ। তুমি কই ছিলে এতদিন? আমার এত পছন্দ এই বিভাগটা। ঠিক আছে, প্রথম প্রশ্ন, এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ কয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে অলরেডি। হ্যাঁ, আমি বলছি, ক 5টি, খ 6টি, গ 7টি। বলো, পারা উচিত। 7টি। 7টি, ব্রিলিয়ান্ট, উত্তর সঠিক। বলে দিচ্ছি ভেন্যুগুলোর কথা: কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই, ধর্মশালা, দিল্লি, মোহালি ও নাগপুর। কালকে কলকাতায় বাংলাদেশের খেলাও আছে। 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন করে ফেলি, জিম্বাবুয়ে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে কোন দলের বিপক্ষে? অপশনগুলো হচ্ছে ক আয়ারল্যান্ড, খ বাংলাদেশ, গ পাকিস্তান। বলো। ক আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড উত্তর তো সঠিক নয়, দুঃখিত, জেনে নাও। সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। তারা 2013 সালে 2-1 সিরিজ জয়লাভ করেছিল বাংলাদেশের বিপক্ষে। 500 টাকার বইয়ের জন্য অভিনন্দন। পুত্র আরেকটা ফোন নিতে হবে, ঠিক আছে? কে বলছো? ভাইয়া আমি নাবিল। কোন ক্লাসে পড়ো? জি। কি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। ক্লাস 6-এ। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাকে প্রশ্নের পরে বিভাগটি শেষ হয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, কয়টি দলের অংশগ্রহণে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে? অপশনগুলো হচ্ছে ক 8টি, খ 10টি, গ 16টি। 10টি। 10টি? খেলার খবর খুব একটা রাখো না, উত্তর সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে 16টি। বাছাই পর্ব 8টি দল খেলেছে, র্যাঙ্কিংয়ে 8-এ থাকা 8টি দল কিন্তু সরাসরি খেলেছে। পুতুল, আমরা বলছিলাম যে আবিদকে নিয়ে একটা লেখা আছে, স্মৃতিচারণ, বা একটু যদি শুনি তোমার কাছ থেকে। আমি শুরুতে যেটা বললাম যে বইটা 4টা ভাগে, একটা ভাগ আছে চিঠির। সেই চিঠিগুলো, সেগুলো কাব্য, তবে সেগুলোকে কেউ চিঠিও বলতে পারেন, কেউ কবিতাও বলতে পারেন। আমার লেখাগুলো নিয়ে এক একজন এক এক রকমের অনুভূতি জানিয়েছেন, যে এগুলোকে মনে হচ্ছে এগুলো ঠিক গল্প বলার মতন করে বলা, গদ্য আঙ্গিকেই লেখা বেশিরভাগ। এই লেখাটা নিয়ে বলতে চাই যে আমার চিঠির অংশে খুব প্রিয়জন কিছু মানুষ, খুব প্রিয় কিছু মানুষকে নিয়ে লেখা আছে। তার মধ্যে 2জন মানুষ প্রয়াত, একজন আমার বন্ধু আবিদ এবং আরেকজন আমার বোনের 6 বছরের বাচ্চা, সেও চলে গেছে, তাকে নিয়ে লেখা। আর 2টো চিঠি আছে,
সেগুলো অন্য প্রসঙ্গে। আবিদকে নিয়ে লিখতে গিয়ে বারবারই আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু লিখতে চাই, আমার আমি মধ্যে অনেক সে কথা কথাটা জমা। শুনতে চাই। দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান স্যার তোমাদের সাথে আছে, টেলিফোনে নিশ্চয়ই কেউ তো আছোই। কে আছো? ভাই আমি শান্তা, শান্তা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ। বলো তো এখন কোন বিভাগ? ছবির গ্যালারি। ছবির গ্যালারি, আচ্ছা ঠিক আছে। ছবি দেখো, ছবি দেখে উত্তর দিতে হবে। প্রীতিলতা ওয়াদ্দেদারের এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? শান্তা তোমাকে সেটাই বলতে হবে। আমি অপশন বলে দিচ্ছি, ক চট্টগ্রাম, খ ঢাকা, গ খুলনা। বলো। ভাইয়া চট্টগ্রাম। চট্টগ্রাম, আমি একটু দেখে নেই। ঠিক আছে, উত্তর সঠিক। অভিনন্দন, 500 টাকার বই পৌঁছে যাবে তোমার কাছে। এবার চলো তাহলে দ্বিতীয় ছবিটা তোমাকে দেখাই। বাংলাদেশের এই মহিলা ক্রিকেট অধিনায়কের নাম তোমাকে বলতে হবে। অপশন বলছি, ক সঞ্জিদা ইসলাম, খ আয়েশা রহমান, গ জাহানারা আলম। ভাইয়া জাহানারা আলম। জাহানারা আলম, উত্তর সঠিক। অনেক ধন্যবাদ, আর 500 টাকার বই তুমি পেয়ে গেলে। এবার বলো যে পরের ছবি দেখবে? না ভাইয়া দেখবো না। আচ্ছা ঠিক আছে, 1000 টাকার বইয়ের জন্যই ধন্যবাদ। পুতুল, আমরা বই থেকে কথা বলছিলাম আবিদকে নিয়ে, লেখাটা নিয়ে। কথা শেষ হয়নি, তুমি কিছু বলছিলে। হ্যাঁ, মানে ওকে নিয়ে লিখতে ইচ্ছে করছিল অনেক দিন ধরেই, কারণ অনেক কথা জমা হয়ে থাকে এবং বিভিন্ন বিশেষ করে ওর মৃত্যু দিবসে অনেকে আমাকে ফোন করে, সাংবাদিকরা তখন অনুভূতি জানতে চান। তখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন পত্রিকার জন্য বলা হয়েছে ওকে নিয়ে, কিন্তু ইচ্ছে ছিল যে পরিপূর্ণ একটা লেখা লিখতে, নিজের মতন করে, যেটাকে আমি আমাদের বন্ধুত্বের একটা স্বীকৃতি হিসেবে, একটা প্রামাণ্য দলিল হিসেবে আমার প্রথম বইয়ে স্থান দেব। এটা আমাদের বন্ধুত্বের প্রতি সম্মান জানিয়ে আবিদকে উৎসর্গ করে। সেরকম ভাবনা থেকে আবিদকে নিয়ে লিখতে কিভাবে লিখবো, কি আঙ্গিকে লিখবো, সেটা ভাবতেই আমার বেশ কিছুটা সময় গেছে। তারপরে মনে হলো আমি ওকে নিয়ে একটা চিঠি লিখবো, আমি ওর উদ্দেশ্যে একটা চিঠি লিখবো। সেরকম করে আবিদকে নিয়ে চিঠিটা লেখা। বইটা থেকে সবাই সেটা পড়েও নিতে পারবে এবং আমরা এই এনটিভি পরিবার কিংবা পুরো অনুষ্ঠানের পক্ষ থেকেও আবিদ যেখানেই আছে, যেমনই আছে, সবসময় পাশে আছি, সবসময় মনে করি ভালো সেখানেই সে ভালো আছে, সেটাই আমরা বিশ্বাস করি। গান শুনি চলো, একটু পরিবেশ ভারী হয়ে গেছে, আমরা গান শুনি। আবিদকে নিয়ে কথা উঠলো তো আমার একটা রবীন্দ্রসঙ্গীতই গাইতে ইচ্ছে করছে। আবিদ মানেই আমার কাছে, মানে এই প্রজন্মের রবীন্দ্রসঙ্গীতের ভীষণই প্রতিশ্রুতিশীল একজন কণ্ঠশিল্পীর নাম। এই গানটা স্বদেশ পর্যায়ের গান, কিন্তু আমার কাছে মনে হয় এটা ব্যক্তিগত পর্যায়ে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে ভীষণই প্রাসঙ্গিক। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ধন্যবাদ এরকম দারুণ একটি গান শোনানোর জন্য, অনেক ভালো লেগেছে সিরিয়াসলি। পুতুল, বেশ কিছু বিষয় নিয়ে আসলে কথা বলতে বলতে আমার কাছে মনে হলো যে তুমি নিজে কম্পোজিশন করছো, আমরা এর আগেও কিন্তু কথা বলেছিলাম, সেটা নিয়ে একটু কথা শোনার এখন বোধহয় দরকার। আমার কম্পোজিশনের যাত্রাটা শুরু হয়েছিল 2010-এ, সেই থেকে নিজের কাজগুলো নিজেই করে যাচ্ছি। মাটির পুতুল, তারপরে পুতুল গান, এরপর পুতুল গান দ্বিতীয় অধ্যায়। সময় হচ্ছে পুতুল গান তৃতীয় অধ্যায় জন্ম দেবার। এবছর আমি জোর বছরে অ্যালবাম প্রকাশ করি, এবছর শেষ নাগাদ আমি অ্যালবাম। এটা কি এইভাবেই চলতে থাকবে অধ্যায়, তারপর হ্যাঁ, অধ্যায়গুলো বাড়িয়ে নেবার, এটা আমার একটা স্বপ্ন। এবং
সেই লক্ষ্যে আমি কাজ শুরু করব। যেটা বলছিলাম যে আমাদের মঞ্চের ব্যস্ততা কিছুটা কমলে তখন রেকর্ডিংয়ে পুরোপুরি সময় এবং মনোযোগটা আমার ব্যয় করতে হবে। তো সেই জন্য এখন নিজেকে একটু গুছিয়ে নেবার প্রক্রিয়াটা চলছে নিজের তো শুধুমাত্র কি নিজের গানে কম্পোজিশন করো নাকি অন্য শিল্পীদের? হ্যাঁ, আমার আসলে পেশাদারিত্বের সঙ্গে মানে অন্যদের জন্য গান করবার ঠিক তেমন কোনো পরিকল্পনা নেই। তবে ইদানিং আমার বেশ কিছু কাছের সঙ্গীত শিল্পী বন্ধুরা অনুরোধ করছেন তাদের জন্য গান লিখতে, সেটা নিয়েও ভাবছি। আমার হয়তো ভালোই লাগবে, অবশ্যই ভালো লাগবে, আমার ভালো লাগার একটা জায়গা হবে যদি আমার গানগুলো অন্যরা গায়। সেটা হয়তো হবে সামনে, এখনো কথা দিতে পারছি না। আচ্ছা, তুমি যে লেখার কথা বলছিলে, একজন শিল্পী হিসেবে যখন লেখার ক্ষমতাটা নিজের থাকে আবার তুমি গাইছো, এটা কতখানি সহায়তা করে, কতখানি সহায়ক হয়? আমি চেষ্টা করি আমি শিল্পী হিসেবে আমার দর্শন, আমার ভাবনাগুলো আমার শ্রোতার কাছে পৌঁছে দিতে। আমার দর্শন, আমার ভাবনা, আমার জীবনবোধ, আমার অনুভূতির কথা আমি ছাড়া আর কে বলতে পারবে? তো সেই জন্য আমার কাছে মনে হয় যে আমার নিজে লিখবার কারণে ব্যক্তিগত পুতুলকে জানার একটা সুযোগ থাকে শ্রোতাদের, এবং আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করি যেন লেখার বিষয়বস্তুতেও আমার একটা ভিন্নতা থাকে, এবং বিভিন্ন বিষয় নিয়ে লিখতে চাই মূলত। কারণ আমাদের জীবনে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় নিয়েই লিখবার কিন্তু সুযোগ আছে। এবং তোমার বইয়ে সেরকম একটি কথাও আছে, ফ্ল্যাপি লেখা আছে যে জীবনের প্রত্যেকটা ঘটনাই হয়তো একটা কবিতা। পুতুল, আরেকটা ব্যাপার একটু জানতে ইচ্ছে করবেই, এটাই স্বাভাবিক। এনটিভিতে আমরা অনুষ্ঠান করছি, বসে আছো, সেই তোমাকেই খুঁজছে বাংলাদেশ, সেই সময়ের পুতুল, এই সময়ের পুতুল, কি পার্থক্য খুঁজে পাও? কিভাবে দেখো দুই সময়ের পুতুলকে? এক দশক হয়ে গেছে, এটা মাঝে মাঝে অবাক হই। অনেকটা সময় পেরিয়ে গেছে এবং এখন খুব ছোট নেই আর, এখন কাজ করছি এবং খুব পেশাদারিত্বের সঙ্গে ক্যারিয়ার গুছিয়ে নিয়ে কাজ করছি। সেই একটা প্রেক্ষাপট তৈরি হতেও অনেকটা সময় লেগে গেছে, এবং এই সময়টা মনে হয় প্রত্যেকের ক্ষেত্রেই প্রয়োজন আছে। নিজে পরিণত হয়ে কাজ করার অভিজ্ঞতাটা এখন অন্যরকম। যখন একদম নতুন ছিলাম তখন কাজ করেছি, তখনকার এখন হয়তো দায়িত্ববোধ বেড়েছে। হ্যাঁ, তখনকার পথ চলাটা একটু কঠিনই ছিল বলবো। এখন আস্তে আস্তে পথঘাট চেনা হচ্ছে, সবকিছু মিলিয়ে এখন কাজ করাটা একটু সহজ, কিন্তু চ্যালেঞ্জ মোটেও কমেনি, বরং বাড়ছে দিন দিন। হ্যাঁ, সময়ের হাত ধরে মানে সময়ও বেড়ে গেছে, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তোমাকে পেয়েছি, গান শুনতে শুনতেই বাড়ি যাব। তার আগে আমার তো কিছু দায়িত্ব আছে, দায়িত্ব হচ্ছে বিদায় নেওয়া, সবার সাথে কিছু কথা বলা, আবারও কথা হবে। ভালো থেকো, তোমার প্রত্যেকটা সুন্দর স্বপ্ন পূরণ হোক, সেই প্রত্যাশা। অনেক ধন্যবাদ। তুমি আমার বন্ধু, এবং আমাদের বন্ধুত্বের সূচনাটা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়েছিল। তোমার বন্ধুর সঙ্গে সময় কাটাতে নিঃসন্দেহে ভালো লেগেছে, এবং সব দর্শক শ্রোতার জন্য অনেক ভালোবাসা। ঠিক আছে, আমি একটু বিদায় নিয়ে আসি, তারপর তোমার গানটা শুনবো। যেতে হবে, তবে একটি ঘোষণা তো সবার জন্য আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান, এমনকি এই অনুষ্ঠানটিও উপভোগ করতে লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায়। ওই একটা কথাই বলবো, ভালো থাকো, ঠিকমতো পড়াশোনা করো এবং আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ। কোন গানটা শোনাবে? এই মাসটা আমাদের মহান স্বাধীনতা শুরুর মাস, এবং এখান থেকে আমরা জাতি হিসেবে একটা নতুন পথের দিশা পেয়েছিলাম। সুতরাং মার্চ মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। একটা দেশের গান, নজরুল সঙ্গীত একটা গাইতে চাই, এবং দেশের গান, এই গানটা আমি আমার অ্যালবামেও রাখছি। নজরুলের পুতুল শিরোনামের এই অ্যালবামটা এই বছরই আসছে। হে কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু বলে জননী, হে কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু বলে জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু বলে জননী, রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহো জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাথাও তরুতল, ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেলো লোয়ে অশনি, হেরিনু বলে জননী, হে কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু বলে জননী। এ তো কি